নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়াস ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল বিপত্তারিণীর পুজো ছিল। পুজো টুজো দেওয়ার পর ভাবলাম মা বাবাকে নিয়ে কোথাও একটু ঘুরে আসি। তাই ঠিক করলাম এখানে ব্রহ্মপুত্র রোপওয়েটায় একবার চড়িয়ে নিয়ে আসব। আগের দিন যখন কামাখ্যা টেম্পল ঘুরতে গেছিলাম সেদিনই ইচ্ছে ছিল ঘুরে আসার, কিন্তু সেদিন আমরা পৌঁছতে রোপওয়ে বন্ধ হয়ে যায়। আজ বিপত্তারিণী যেহেতু পুজো, খাওয়ার খুব একটা বেশি ঝামেলা নেই, লুচি তরকারি খেয়ে চটপট করে বেরিয়ে পড়লাম। আর এই বেরোনোর আগে বাবা হঠাৎ করে টেবিল ফ্যানের একটা কানেকশনের প্রবলেম হওয়ায় সেইটা নিয়ে পড়েছে। ঋষিও মোটামুটি রেডি, পিঠে ব্যাগ নিয়ে। আমাদের এখান থেকে ব্রহ্মপুত্র রোপওয়ের লোয়ার টার্মিনাল পৌঁছতে অনেকটা সময় লাগবে, প্রায় 28 কিলোমিটার মতো। তাই আর দেরি না করে চটপট বেরিয়ে পড়লাম। ওট ঋষি বেল্ট পর, বাপি ঢুকে যাও, বাঁ হাতে নিলাম, ঢুকে যাও, হ্যাঁ ঢুকে যাও। ভিতর দিয়ে একটা রাস্তা আছে বটে শহরের মধ্যে দিয়ে যাওয়ার, কিন্তু গৌহাটিতে অফিসের দিনগুলোতে শহরের রাস্তাটা ধরা মানেই একদম বোকামো করা। তাই আমরা হাইওয়ের ওপর দিয়েই বেরিয়ে যাব ঠিক করলাম। আমাদের বাড়ি থেকে হাইওয়েটা 2 কিলোমিটারের মধ্যেই। হাইওয়েতে উঠতে না উঠতেই দেখলাম টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। কোথাও বা হালকা রোদ্দুর, কোথাও বা টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এ ভারী সুন্দর একটা ওয়েদার। হাইওয়ে দিয়ে অনেকটা তাড়াতাড়ি অনেকটা ডিস্টেন্স কভার করে নেওয়া যায়। আর এইখানের হাইওয়ের একটা মজার বিষয়, কিছুটা করে হাইওয়ের পরই একটা করে ফ্লাইওভার পড়ে। ফলে যেখানগুলো জাংশন বা কানেকশনস রয়েছে শহরের সাথে রাস্তাগুলোর, সেই রাস্তাগুলো ফ্লাইওভার থাকায় খুব ইজিলি কভার করে চলে যাওয়া যায়। ট্রাফিকের খুব একটা সমস্যা হয় না। কিন্তু একটা সময়ের পরে প্রচণ্ড ট্রাফিকের মধ্যে আমাদের পড়তেই হবে। সেখানে যতই চেষ্টা করি না কেন আর কোনো উপায় নেই। সেটা হলো যখন রোপওয়ের কাছাকাছি যাব আর শহরের রাস্তার মধ্যে ঢুকবো। একটা কথা না বললেই নয়, গোয়াটির বর্তমান মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত বিশ্ব শর্মা। তার সত্যি প্রশংসা না করে পারছি না। আপনারা তো সবাই জানেন নর্থ ইস্টের বম্বে হলো গৌহাটি। নর্থ ইস্টের সমস্ত রাজ্যগুলো থেকে কর্মসংস্থানের জন্য গৌহাটিতে এসে প্রচুর মানুষ ভিড় করে। ঠিক তেমনই সারা ভারতবর্ষই নর্থ ইস্টের সঙ্গে কানেক্ট করতে গেলে গৌহাটি হচ্ছে প্রধান কেন্দ্রবিন্দু। সেই জন্য এখানে মানুষের চাপ, সাথে সাথে গাড়ি ঘোড়ার চাপ অনেক বেশি। একটা ছোট্ট পাহাড়ি শহর, সেখানে এত চাপ, সব কিছুটা সুন্দরভাবে সামলে দেওয়ার জন্য এত সুন্দর রাস্তাঘাট, তার সাথে এত ফ্লাইওভার করেছেন এখানকার মুখ্যমন্ত্রী, সেটা সত্যিই প্রশংসনীয়। গল্প করতে করতে আমরা ব্রহ্মপুত্র নদীর ওপর মেরিন ড্রাইভটায় উঠে পড়লাম। মাঝে কিন্তু অনেকটা রাস্তা পেরিয়ে এসছি, সব জায়গার ভিডিওটা আর রাখিনি। এই জায়গাটা কিন্তু ভারী সুন্দর। আজ মনে হচ্ছে আমাদের কপালটা খুব ভালো, রাস্তায় সেই হিসাবে গাড়ি ঘোড়ার খুব একটা চাপ নেই। যদিও আজকে অফিসের দিন, হয়তো সময়টা অফিস পৌঁছনোর বা অফিস ছুটি হওয়ার নয় বলে একটু ফাঁকা পাচ্ছি। আর তার সাথে সুবিধে, এখন সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর ছুটি চলছে সামার ভ্যাকেশনের, তাই জন্যই হয়তো এই সময়টায় রাস্তাঘাট একটু ফাঁকা পাওয়া। এই যে বাঁ দিকটা দেখছেন, এই দিকে সারবদ্যি দাঁড়িয়ে রয়েছে বোট সার্ভিস। এইখান থেকে বোটে করে উমানন্দ টেম্পলটা কিন্তু যাওয়া যায়। যদিও আজকে আমরা বোট সার্ভিসে কোনোভাবেই যাব না, তার কারণ অর্ঘ্য নেই ও অফিসে। আমি এই ছোট্ট ঋষি, আমার মা বাবা, সবকটা মানুষকে নিয়ে না নাজেহাল হয়ে পড়বো যদি বোটে উঠতে হয় এখন। তাই ঠিক করলাম রোপওয়েটাতেই আগে যাব। রোপওয়ের প্রায় কাছাকাছি এসেই পৌঁছে গেছি। রোপওয়েটা সম্বন্ধে দুটো কথা না বললেই নয়। এই রোপওয়েটা কিন্তু ব্রহ্মপুত্র রোপওয়ে নামে পরিচিত। এটা কমার্শিয়াল পারপাসে ইউজ হয়। সাউথ আর নর্থ গৌহাটিকে এই রোপওয়ের দ্বারা কানেক্ট করা যায়।
এই যে এত বড় লঞ্চ জায়গাটা দেখছেন, এখানে কিন্তু 2 হুইলার আর 4 হুইলার পার্কিং করা যায়। প্রায় 100টা মতো গাড়ি ধরে জানেন, আর 2 হুইলার প্রায় 80টা মতো। এই গাছটা দেখে এত সুন্দর লাগলো না, ভিডিওটা নিয়ে আর পারলাম না। ওদিকে মা বাবা টুকটুক করে এগোতে শুরু করেছে টিকিট কাউন্টারের দিকে। চলুন আমিও আস্তে আস্তে মা বাবার সাথে পায়ে পা মেলাই। মা যেহেতু একটু অসুস্থ, খুব তাড়াতাড়ি হাঁটতে পারে না, তাই মানুষটা টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে চলেছে। তো আমি মাকে বললাম, টিকিট কাউন্টারের কাছে গিয়ে আর কাজ নেই, একেবারে রোপওয়ের যেখানে বসার জায়গা করে দিয়েছে প্যাসেঞ্জারদের, সেইখানটা গিয়ে অপেক্ষা করো। কতটা উঁচু দিয়ে যায় দেখেছেন এই রোপওয়েটা? পানবাজার হচ্ছে লোয়ার টার্মিনাল, যেদিকটা আমরা দাঁড়িয়ে আছি। যাবো আমরা আপার টার্মিনালে। সেখানে কিন্তু একটা খুব সুন্দর টেম্পল রয়েছে, দোল গোবিন্দ টেম্পল, যেটা রয়েছে নর্থ গৌহাটিতে। এই রোপওয়েটা প্রায় 1800 মিটার লম্বা। রোপওয়েটার ভেতরে বসার জায়গাটাও কিন্তু অনেকটা, 5 থেকে 6 জন মতো বসে যেতে পারে। আর বসা দাঁড়ানো মিলিয়ে প্রায় বাচ্চা নিয়ে 15 জন মতো রোপওয়েতে একসাথে ট্রাভেল করতে পারে। রোপওয়ে পার পার্সন হচ্ছে 200 টাকা করে। মা বাবা যেহেতু সিনিয়র সিটিজেন, তাই তাদের পড়লো 100 টাকা করে। আর ঋষির কিন্তু কোনো চার্জই লাগেনি। আমরা এপার থেকে ওপারে যাব, কিন্তু একটু বিকেল হয়ে গেছে বলে ওপারে আমরা বেশিক্ষণ বসতে পারবো না, সেটা কিন্তু টিকিট কাটার সময় জানিয়ে দিয়েছে। চলুন এবারে ভেতরে যাওয়া যাক। ভেতরে একটা খুব সুন্দর বসার জায়গা করা ছিল। আমরা খুব বেশিক্ষণ বসতে হয়নি, তার মধ্যেই রোপওয়ে যেহেতু চলে আসছে, তাই বলল লিফটে করে ওপরে উঠে যেতে হবে, আর সেখানে গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। ওই দেখুন, বলতে না বলতেই কিন্তু রোপওয়েটা আসছে। আরো একটা কথা না বললেই নয়, আপনারা যারা কখনো রোপওয়ের এদিকটা ঘুরতে আসবেন, মঙ্গলবার আর বৃহস্পতিবার কিন্তু সার্ভিসটা বন্ধ থাকে, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। রোপওয়ের ভেতর উঠে আমরা বসে পড়েছি। আর এই যে ঋষি খুব মজা, এই নিয়েও দ্বিতীয়বার গৌহাটি রোপওয়েতে চড়ছে। এর আগে 3 বছর আগে আমরা যখন ঘুরতে এসেছিলাম প্রথম গৌহাটি নাগাল্যান্ড থেকে, তখনও রোপওয়েতে চড়েছিল, কিন্তু তখন ছিল শীতকাল, জানুয়ারি মাস, ব্রহ্মপুত্র নদীতে জলই ছিল না। তুই ও না নদীতে এত জল দেখে অবাক হয়ে গেছে। মাকে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি, বাবা বলল আমরা দাঁড়িয়েই যাব চল। এটা কিন্তু আমার কাছে একটা বড় আনন্দের বিষয়। মা বাবাকে নিজে ড্রাইভ করে এদিক ওদিক ঘুরতে নিয়ে যাচ্ছি, এটা আমার কাছে কিন্তু বড় পাওয়া, জানেন। যাক সে কথা, সামনে যে ছোট্ট মতো পাহাড়ি টিলাটা দেখলেন, ওর মধ্যেই রয়েছে উমানন্দ টেম্পল। ওর ওপর দিয়েই কিন্তু রোপওয়েটা যাবে। উমানন্দ টেম্পলটা মা বাবাকে আর ভিজিট করানো গেল না এবারে, তুই ওপর থেকেই বললাম দেখে প্রণামটা সেরে নাও, কারণ বলে কামাখ্যা টেম্পলটা দেখার পর নাকি উমানন্দ দর্শন করাটাও খুব দরকার। ব্রহ্মপুত্র নদীতে জল থই থই করছে। বর্ষাকালে তো ব্রহ্মপুত্রের রূপ ভয়ঙ্কর হয়ে ওঠে। চারিপাশে চলছে, খবর আসছে ব্রহ্মপুত্র ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের সত্যি ভাগ্য ভালো, গৌহাটিতে এখনো কোনো বন্যা হয়নি, তাই মা বাবাকে হয়তো সাহস করে এদিক ওদিক ঘুরতে নিয়ে যেতে পারছি। যখন উমানন্দ টেম্পলটা ক্রস করার পর হঠাৎ করে রোপওয়েটা একটু ঢালু জমিতে হু হু করে নেমে যাচ্ছিল, সত্যি কেমন ভয় ভয় লাগছিল। এসে পৌঁছেছি আমরা নর্থ গৌহাটি। এখানে রয়েছে একটা ভিলেজ, নাম রাজওয়াডা ভিলেজ, আর ওই দোল গোবিন্দ মন্দির। কিন্তু আমাদের কপালটা ভালো না, তাই জন্য আজকে আর ওই মন্দিরটা করা হবে না। বলল প্রায় 15 মিনিট মতো মাত্র বসতে দেবে, তারপরই আবার ফিরে যেতে হবে। একটুখানি বাইরেটা বেরিয়ে বাবাকে বললাম আশপাশটা ঘুরে দেখো, তারপরই আবার
ফিরতি রোপওয়েতে চড়ে ওপারে চলে যাব। দারুণ সুন্দর দেখতে লাগছে। কলকাতায় যখন থাকতাম মাঝে মাঝেই, বিয়ের আগেও বলুন বা বিয়ের পরেও, গঙ্গার ধারে গিয়ে বসতাম। বহুকাল হয়ে গেল এখন আর গঙ্গার ধারে বসাই হয় না। অন্তত আজকে ব্রহ্মপুত্র নদীর ওপর রোপওয়েতে চড়ে নদীর ওপর দিয়ে যাওয়ার একটা আলাদাই মজা নিতে পারছি। দেখুন জলে কতটা কারেন্ট আছে দেখেছেন? যখন ক্যামেরাটা নিচে করলাম আমার দেখে নিজেরই ভয় লাগতে শুরু করলো। খুব একটা বেশি ডিপ নয়, কিন্তু সাংঘাতিক কারেন্ট এই ব্রহ্মপুত্রতে। প্রায় সূর্য অস্ত যাওয়ার সময় এত সুন্দর লাগছে, মন ভরে যাচ্ছে। আর দূর থেকে গৌহাটি শহরটাও তেমনই সুন্দর দেখতে লাগছে। অনেক কিছুই জানেন আমাদের ক্যামেরার মধ্যে বন্দি করা সম্ভব নয়, কিন্তু চোখ দিয়ে যা দেখছি এটা সারা জীবনের জন্য আমার মনের স্মৃতিতে গেঁথে যাচ্ছে। ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, ঋষির বায়না, চলে এলাম নেহেরু পার্ক দেখতে। এই পার্কটা ছোট্টখাট্ট হলেও মন্দ না। গ্রিনারি আর গ্রিনারি, মাঝখান থেকে রয়েছে জগিং ট্র্যাক, ওই দিকটা রয়েছে একটা চিলড্রেন্স পার্ক, সেটাতেই এখন আমরা যাব। মা বাবা বলল তোরা যা, ছেলেটাকে একটুখানি চিলড্রেন্স পার্কে ঘুরিয়ে নিয়ে আয়, আমি আর তোর মা একটু বসি, এখানে একটু রেস্ট করি, এত হাঁটতে পারছি না বাবু। যাকগে, ওরা ওয়েট করুক। আমি ঋষিটাকে নিয়ে টুকটুক করে চিলড্রেন্স পার্কের দিকে এগিয়ে চললাম। তবে পার্কে গিয়ে হয়েছে ভারী মজা। ঋষি এখন এমন একটা বয়সের মধ্যে দিয়ে যাচ্ছে, ও হয়তো একটু লম্বা হয়েছে, হয়তো একটু বড় হয়েছে, কিন্তু মানসিক বড়টা এখনো হয়নি। তাই ওর মনে হয় আজও ছোট্টদের মতো করে পার্কের ভেতরে গিয়ে এখনো বিভিন্ন রাইডসগুলোতে চড়ে চড়ে খেলবে। কিন্তু কিছু কিছু জায়গাতে লেখা আছে 6 ইয়ার্সের ওপরে অ্যালাউ করবে না সেগুলোয় চড়তে। আর যখনই এগুলো দেখছে চড়তে পারছে না, ওর ভারী মন খারাপ হয়ে যাচ্ছে। এদিক ওদিক সেদিক খুঁজছে যদি কোথাও এমন কিছু রাইড থাকে যেটাতে ও চড়তে পারবে। এইখানে একটা খুব সুন্দর টয় ট্রেন আছে জানেন, তবে দেখলাম ঋষির এটাতে খুব একটা বেশি ইন্টারেস্ট হলো না। বলো না আমি এটায় চড়বো না, এগুলো সব বাচ্চাদের। আমরা আরো এগিয়ে যেতে থাকলাম। অবশেষে একটা ছেলেকে গাছের কটা ঝুড়ি ধরে ঝুলতে দেখে ওরও ভারী শখ হয়, কিন্তু অতটাও বড় হয়ে ওঠেনি, ফলে এই কাজটাও করতে পারছে না। ওর হয়েছে মহাবিপদ। অবশেষে এসে আবার বাচ্চাদের মতো এইগুলোতেই ও চড়তে শুরু করেছে। এগুলোতে চড়ে যখন দেখছে ওর থেকে ছোট বাচ্চারা এগুলোয় চড়ছে, তখন আবার ওর অভিমান হয়ে যাচ্ছে। অর্ঘ্য বলে এই সময়টায় নাকি একটু এরকম চলে, এটাই বলে অ্যাডোলেসেন্সের প্রথম স্টেপ। এই জায়গাটায় নাকি আমাদের বড় ধৈর্য ধরতে হবে। কথায় কথায় ওর মুড বিগড়ে যাচ্ছে, আবার কখনো বা বাচ্চাদের মতো খিলখিলিয়ে হেসে উঠছে। পার্কটা কিন্তু ভারী সুন্দর। অনেকটা সময় কাটাতে কাটাতে দেখলাম প্রায় সন্ধে হয়ে এসেছে। ঝর্ণার ওখানেও সুন্দরভাবে লাইট জ্বলতে শুরু করলো। বাবা বলল তুই অনেক সবার ভিডিও করছিস, আয় তোর দুটো ছবি তুলে দি। আমার আর সে সময় কোথায়, আমি এখন খুব মজায় যতক্ষণ সূর্যের হালকা আলোটা রয়ে গেছে পার্কটার ছবি তুলছিলাম। অনেকটা সময় কাটালাম জানেন, প্রায় এখন 6টা সোয়া 6টা মতো বাজে। পার্ক থেকে বেরিয়ে পড়লাম। মা আর আমি কিন্তু পার্ক থেকে বেরিয়ে আজকে ফুচকাও খেয়েছিলাম, সেটার ভিডিওটা আর বাবা করে ওঠেনি। বাবার দ্বারা না ঠিক করে ভিডিও করা হয় না। প্রায় 7টা মতো বাজে যখন আমি গাড়ি নিয়ে রওনা দিলাম, দেওয়ার আগে একবার ফোন করলাম অর্ঘ্যকে। ও জানালো 7:30টার সময় ওর ছুটি হবে। আসলে রোপওয়ে যেখানে এসেছিলাম সেখান থেকে ওর অফিসটা খুব একটা বেশি দূরে নয়, তাই বললাম আমরা একসাথেই ফিরবো। কিন্তু অর্ঘ্য তো ওর বাইক নিয়ে যাবে, তা কি হয়েছে, ও সামনে বাইকে করে যাবে আর আমি পিছনে গাড়িতে করে। এটাও একটা মজার অভিজ্ঞতা। হাজবেন্ড
আর ওয়াইফ একই রাস্তা দিয়ে আমরা চলেছি, একজন বাইকে আর একজন গাড়ি চালিয়ে। মায়ের আজকে বিপত্তারিণী, তো কি হয়েছে, মা খাবে না, বাট আমাদের তো ননভেজ খেতে আপত্তি নেই। আমাদের পছন্দের একটা চায়ের দোকান আছে জানেন, আর সেখানে দারুণ সুন্দর চিকেন পকোড়া বানায়। এটা পরে বেলতলার কাছে। আমরা চলে এলাম সেখানে, 2 প্লেট চিকেন পকোড়া আর 4 কাপ চা নিয়ে বসে পড়েছি। যদিও মা চা খেয়েছে, তবে মা তো আর পকোড়া খাবে না, তাই মায়ের জন্য আমরা অর্ডার দিয়েছি একটা খুব সুন্দর আইসক্রিম বাস্কিন রবিন্সের। চিকেন পকোড়া নিয়ে যখন সবাই আমরা খুব আনন্দ করছি, মা বলল, আয় তোর দুটো ভালো করে আমি ছবি তুলে দিই। মা কিন্তু খুব সুন্দর ভিডিও করতে শিখেছে আমার মতোই। মা দেখে আমি যখন ভিডিওগুলো করি খুব ঠান্ডা মাথায় নোটিস করে, দেখি তো পিয়া কিভাবে করছে, এবং সুন্দর করে নিয়েওছে। দেখুন এই জায়গাটা, খুব সুন্দর একটা সময় কাটলো জানেন, দুপুর থেকে সন্ধে অবধি। বাড়ি গিয়ে হয়তো আবার আমরা সেই লুচি নিয়েই বসবো। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, কথা দিচ্ছি এখন কিন্তু খুব শীঘ্রই সমস্ত ব্লগগুলো নিয়ে আসব। সকলে ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। দেখা হবে শীঘ্রই নতুন ব্লগে। টাটা।